আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আশরাফ হোসেন। যারা আমার পরিচয় জানান না, কাইন্ডলি ডিসক্রিপশনে চেক করে নেবেন। ভ্যাটের কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। এটি ভ্যাটের 30 নম্বর ভিডিও। এর আগের 29টি ভ্যাটের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা যারা দেখেন নাই কাইন্ডলি দেখে নেবেন। ভ্যাট সম্পর্কে বেশ ভালো একটা আইডিয়া পেতে আপনাদেরকে ভিডিওগুলো সাহায্য করবে একেবারে ফ্রিতে। আজকে আমরা ভ্যাটের একটি ম্যাথ সলিউশন করব। ভ্যাটের ম্যাথের অনেক ডিমান্ড ছিল। ভ্যাটের ম্যাথ আমরা আগেও সলিউশন করছি এবং আজকে আমরা আরেকটি ম্যাথ সলিউশন করব ভ্যাটের। তাহলে আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। প্রশ্নটা হচ্ছে, ওয়ান অফ ইউর ক্লায়েন্ট পিকিউআর লিমিটেড প্ল্যানিং টু ইম্পোর্ট কসমেটিক প্রোডাক্টস অ্যান্ড সাপ্লাই দ্য সেম টু স্মল রিটেইলার্স থ্রু এ চ্যানেল অফ ডিস্ট্রিবিউটার্স। মানে আমার ক্লায়েন্ট হচ্ছে পিকিউআর লিমিটেড। তিনি প্ল্যান করতেছেন যে কসমেটিক প্রোডাক্টস ইম্পোর্ট করবেন এবং ইম্পোর্ট করে সেটি ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে রিটেইলারদেরকে সেল করবেন। As per the VAT and SDA Act 2012, there are two options available for application of VAT at the time of supplying the imported goods to the distributors, that is, applying the trade VAT system where output VAT will be fixed 5% or the credit method where output VAT will be 15%. আমাদের ভ্যাট অ্যাক্ট অনুযায়ী আমি যদি এরকম ইম্পোর্ট করে সেল করি তাহলে আমার কাছে দুইটা অপশন থাকে। একটা হচ্ছে আমি স্ট্যান্ডার্ড 15% রেটে ভ্যাট পেমেন্ট করবো আউটপুট ভ্যাটটা, সেক্ষেত্রে আমি রিবেট ক্লেম করতে পারবো। অথবা আমি ট্রেড ভ্যাট বা ব্যবসায়ী পর্যায়ে 5% ভ্যাট দিয়ে আমি এটা সেল করতে পারবো, সেক্ষেত্রে আমি কোনো ধরনের রিবেট ইনপুট ট্যাক্স রিবেট ক্লেম করতে পারবো না। In relation to the above, for doing a simulation you have been given following information on the product per unit. আমাকে নিচের ইনফরমেশনগুলো দেওয়া আছে। সেলিং প্রাইস ইনক্লুসিভ অফ ভ্যাট 300 টাকা, অর্থাৎ আমার ভ্যাট সহ সেলিং প্রাইস ধরা হয়েছে 300 টাকা। সিএনএফ ভ্যালু 82 টাকা, অর্থাৎ ইম্পোর্টের সময় যে সিএনএফ ভ্যালুটা ছিল সেটা হচ্ছে 82 টাকা। কাস্টম ডিউটি 25%, রেগুলেটরি ডিউটি 3%, সাপ্লিমেন্টারি ডিউটি 60%, VAT 15%, advance income tax 5%, advance tax by 5%, operational cost 20 টাকা। তাহলে আমাকে বের করতে বলছে প্রফিটটা কত, এবং রিকোয়ারমেন্ট হচ্ছে advise your client on the best option they should consider in view of the overall financial aspects of the option। অর্থাৎ আমার ক্লায়েন্টকে অ্যাডভাইস করতে হবে তারা কি 5% ভ্যাটে যাবে নাকি 15% ভ্যাটে যাবে। আর এখানে একটা ইনফরমেশন মিসিং আছে প্রশ্নে, সেটা হচ্ছে যে ফ্রেট হবে সিএনএফ ভ্যালুয়ের 20%। এটা প্রশ্নে নাই, আপনারা লিখে নেবেন। তাহলে আমরা সলিউশনের দিকে যাই। সলিউশনে আমাকে প্রথমে বের করতে হবে অ্যাসেসমেন্ট ভ্যালুটা, কারণ আমার যেসব ডিউটি আছে সেগুলো প্রায় সবগুলোই অ্যাসেসমেন্ট ভ্যালুর উপর ডিপেন্ড করে হয়। তাহলে আমাকে প্রথমে বের করতে হবে কি, অ্যাসেসমেন্ট ভ্যালুটা। আমি সরাসরি ক্যালকুলেশনে দেখি, আমাদের অ্যাসেসমেন্ট ভ্যালুতে প্রথমে থাকে সিএনএফ ভ্যালু। সিএনএফ ভ্যালু আমার প্রশ্নে দেওয়া আছে 82 টাকা। এরপর সেটার সঙ্গে যোগ করতে হয় ফ্রেট হয় 20% অফ সিএনএফ ভ্যালু, যেটা প্রশ্নে দেওয়া নাই। আমি বললাম যে ইনফরমেশনটা মিসিং আছে, আপনারা লিখে নেবেন। তো আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি না, এটা 20% অফ 82 টাকা হচ্ছে 16 টাকা। এরপর ইন্স্যুরেন্স 1% অফ সিএনএফ ভ্যালু। এখানে একটা কিন্তু আছে, সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু ইন্স্যুরেন্সের কোনো ডাটা দেয়া নেই, কিন্তু ভ্যাট অ্যাক্ট অনুযায়ী যদি আপনি কোনো পণ্য ইম্পোর্ট করেন এবং সেখানে যদি ইন্স্যুরেন্সের ইনফরমেশন দেওয়া না থাকে, তাহলে ধরে নিতে হবে সিএনএফ প্রাইসের 1% হচ্ছে ইন্স্যুরেন্স প্রাইস। সেটা আপনাকে যোগ করতে হবে অ্যাসেসমেন্ট ভ্যালু ক্যালকুলেট করার ক্ষেত্রে। মনে রাখবেন, আপনার যদি ইন্স্যুরেন্সের কোনো অ্যাকচুয়াল কস্ট আসলে হয় নাই, তাহলে আপনি যখন আপনার পণ্যের কস্ট বের করবেন বা প্রফিট বের করবেন, তখন কিন্তু সেই ইন্স্যুরেন্সটি আপনি বিবেচনা করবেন না। শুধুমাত্র আমার এই যে আমি এখানে যেটা বের করলাম, শুধুমাত্র আমার অ্যাসেসমেন্ট ভ্যালু যেটা আমার ডিউটিগুলো বের করার জন্য লাগবে, সেটা বের করার সময় আমাকে ধরে নিতে হবে
যে যদি ইন্স্যুরেন্সের ইনফরমেশন দেওয়া না থাকে তাহলে সিএনএফ ভ্যালুর 1% হবে ইন্স্যুরেন্স। এখানে আমাদের সিএনএফ ভ্যালু 82 টাকা, সেটা 1% আমি লামসাম ধরলাম 1 টাকা, যদিও বা এটা 1 টাকা থেকে একটু কম আসবে, আমি লামসাম ধরলাম এটা 1 টাকা। এবার আসেন ল্যান্ডিং চার্জ, সেটা ধরা হয়েছে 1% অফ কস্ট প্লাস ফ্রেট প্লাস ইন্স্যুরেন্স। এবং ইন্স্যুরেন্সের মতোই আমার এখানে ল্যান্ডিং চার্জের কোনো ইনফরমেশন দেওয়া নাই। ইম্পোর্টের ক্ষেত্রে যদি ল্যান্ডিং চার্জে কোনো ইনফরমেশন না থাকে এবং ল্যান্ডিং চার্জ যদি আপনার খরচও না হয়, তাও অ্যাসেসমেন্ট ভ্যালু বের করার ক্ষেত্রে আপনাকে ল্যান্ডিং চার্জ 1% ধরতে হবে। 1% অফ হোয়াট? ইন্স্যুরেন্সটা ছিল আমার 1% অফ সিএনএফ ভ্যালু, আর ল্যান্ডিং চার্জটা হবে 1% অফ কস্ট প্লাস ফ্রেট প্লাস ইন্স্যুরেন্স বা সিএফআই ভ্যালু। সো ইন্স্যুরেন্সের ফর্মুলা হচ্ছে 1% অফ সিএনএফ ভ্যালু, আর ল্যান্ডিং চার্জের ফর্মুলা হচ্ছে 1% অফ কস্ট প্লাস ফ্রেট, অর্থাৎ সিএনএফ ভ্যালু মানে কিন্তু কস্ট আর ফ্রেট। তো 1% অফ কস্ট প্লাস ফ্রেট প্লাস যেটা ইন্স্যুরেন্স আমি এর আগে বের করলাম সেটাও যোগ করে ওইটার উপর 1% ধরতে হবে। ফর্মুলাগুলো মনে রাখা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে হয়তো বা ছোট ফিগার বলে ইম্প্যাক্ট বোঝা যাচ্ছে না, কিন্তু বড় ফিগার হলে অবশ্যই একটা ডিফারেন্স ক্রিয়েট হতে পারে। তো সেভাবে আমার ল্যান্ডিং চার্জ চলে আসলো 1 টাকা। তাহলে আমার টোটাল অ্যাসেসমেন্ট ভ্যালু হচ্ছে এই সবগুলো যোগ করলে আমার 100 টাকা। তাহলে আমাদের অ্যাসেসমেন্ট ভ্যালুটা ক্লিয়ার। আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। এখন আমরা ক্যালকুলেট করব ডিউটি, যে আমাদের কত টাকা ডিউটি আসছে এখানে। প্রথমে আমাদের প্রশ্নে দেওয়া ছিল আমাদের কাস্টম ডিউটি হচ্ছে 25%। কাস্টম ডিউটি ধরা হয় সবসময় অ্যাসেসমেন্ট ভ্যালুর উপর। আমার অ্যাসেসমেন্ট ভ্যালু ছিল 82 টাকা, সরি 100 টাকা। আমার ক্যালকুলেশন করে আসছে, আমি যদি এই পেজে আবার যাই, ক্যালকুলেশনে আমার অ্যাসেসমেন্ট ভ্যালু আসছে 100 টাকা। তাহলে সেটার উপর 25% হারে আমার কাস্টম ডিউটি চলে আসছে 25 টাকা। রেগুলেটরি ডিউটি দেওয়া আছে 3% এবং ওইটাও অ্যাসেসমেন্ট ভ্যালুর উপর ধরতে হবে। তাহলে আমার রেগুলেটরি ডিউটি আসছে 3 টাকা, 100 টাকা 3%। সাপ্লিমেন্টারি ডিউটি দেওয়া আছে 60%। সাপ্লিমেন্টারি ডিউটির ফর্মুলা হচ্ছে অ্যাসেসমেন্ট ভ্যালু প্লাস কাস্টমস ডিউটি প্লাস রেগুলেটরি ডিউটি, সেটার উপর পার্সেন্টেজটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আমরা একটু এক্সেলে ক্যালকুলেট করে দেখি। আমাদের অ্যাসেসমেন্ট ভ্যালু ছিল 100 টাকা, যোগ আমাদের কাস্টম ডিউটি ছিল 25 টাকা, যোগ আমাদের রেগুলারি ডিউটি বের করছি আমরা 3 টাকা। এই সবগুলোর যোগফলের উপর আমাকে অ্যাপ্লাই করতে হবে 60%। তাহলে আমার সাপ্লিমেন্টারি ডিউটি চলে আসতেছে 76.8 টাকা। আমি দেখি এখানে কত আছে। আমার সাপ্লিমেন্টারি ডিউটি চলে আসছে 76.8 টাকা। এরপর আমি ইম্পোর্টের সময় যে ভ্যাটটা পেমেন্ট করবো সেটা ক্যালকুলেশন করতে হবে। সেটার ফর্মুলা হচ্ছে অ্যাসেসমেন্ট ভ্যালু প্লাস কাস্টম ডিউটি প্লাস রেগুলারি ডিউটি প্লাস সাপ্লিমেন্টারি ডিউটি, সেটার উপর আমাকে ভ্যাটের রেটটা অ্যাপ্লাই করতে হবে ইম্পোর্টের সময়। এটা কিন্তু আউটপুট ভ্যাটের কথা বলছি না। ইম্পোর্টের সময় আমার ভ্যাট ছিল 15%, প্রশ্নে কিন্তু দেওয়া আছে, এই যে দেখেন সাপ্লিমেন্টারি ডিউটির নিচে। এটা কিন্তু ডেফিনেট। আমাকে যে ভ্যাট নিয়ে কনফিউশন, ওটা হচ্ছে আউটপুট ভ্যাট, মানে সেল করার সময় আমি 5%-এ করবো নাকি 15%, ওটা আমরা পরে আসতেছি। তাহলে আমরা আবার ক্যালকুলেশন দেখি যে ভ্যাটটা হচ্ছে আমার অ্যাসেসমেন্ট ভ্যালু যোগ কাস্টম ডিউটি প্লাস রেগুলেটরি ডিউটি প্লাস সাপ্লিমেন্টারি ডিউটি, সেটার উপর অ্যাপ্লাই করতে হবে। অবশ্যই ফর্মুলাগুলো খুবই কেয়ারফুলি মনে রাখবেন, না হলে কিন্তু অঙ্ক মিলবে না এবং অঙ্ক হবে না। তাহলে আমরা ভ্যাটটা ক্যালকুলেট করে দেখি। আমাদের এখানে আগের থেকে যোগ করা ছিল এই 3টা, সেটার সঙ্গে আমরা যোগ করব এখন সাপ্লিমেন্টারি ডিউটি এবং আমাদের রেটটা হবে 15%। তাহলে আমাদের ভ্যাট চলে আসছে 30.72 টাকা। অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বাই আইআইটি, সেটা কিন্তু আবার অ্যাসেসমেন্ট ভ্যালুর উপর। দেখেন এটা আবার আগের মতো ফর্মুলা দিয়ে করে দিবেন না, এগুলা খুবই কেয়ারফুলি ফর্মুলাগুলো মনে রাখতে হবে। তাহলে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হচ্ছে আমার অ্যাসেসমেন্ট ভ্যালুর 5%, দ্যাট ইজ 5 টাকা, এবং এটি বা অ্যাডভান্স ট্যাক্স সেটা হচ্ছে আমার ভ্যাটের ফর্মুলা সেম, অ্যাসেসমেন্ট ভ্যালু প্লাস কাস্টম ডিউটি প্লাস রেগুলেটরি ডিউটি প্লাস সাপ্লিমেন্টারি ডিউটি, এটার উপর আমার রেট দেওয়া আছে 5%। 5% আমি অ্যাপ্লাই করলে আসবে 10.24 টাকা। আমি এটা আর ক্যালকুলেট করে দেখালাম না। এবং এই সব কিছু যোগ করলে
আমার আসবে টিটিআই বা টোটাল ট্যাক্স ইনসিডেন্স, অর্থাৎ আমার অ্যাসেসমেন্ট ভ্যালু প্লাস অল টাইপস অফ ডিউটি মিলে কত টাকা আসছে। তো সব কিছু যোগ করলে আমার টোটাল ট্যাক্স ইনসিডেন্স আসবে 250.76 টাকা। এটাও যোগ করে দেখলাম না, আপনার যোগ করলে মিলে যাবে। এবার কি লিখছে দেখি, যে ক্লায়েন্ট ক্যান অ্যাডজাস্ট অর ক্লেম এগেইনস্ট ভ্যাট, এটি এবং এআইটি। এখন আমরা এই যে ভ্যাটগুলো পেমেন্ট করলাম, এটি পেমেন্ট করলাম এবং এআইটি পেমেন্ট করলাম, এগুলো আমরা অ্যাডজাস্ট করতে পারবো কিনা এবং রিবেট পাবো কিনা। As per Rule 19 of the VAT and ST Rules 2016, every importer who is VAT registered may claim refund for AT in the VAT return of the same tax period or within the next 4 tax period as decreasing adjustment. তাহলে ইম্পোর্টার যে এটিটা পেমেন্ট করছে অ্যাডভান্স ট্যাক্স, এই যে এটা, সেটা তিনি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিতে পারবেন। রিটার্নের মাধ্যমে তিনি এটা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নেবেন। যে ট্যাক্স পিরিয়ডে পেমেন্ট করেছেন অথবা তার পরবর্তী 4 কর মেয়াদের মধ্যে তিনি এটা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিয়ে নেবেন। Additionally, with reference to Section 53 of Income Tax Ordinance 1984, SCBPL, মানে আমার client will be eligible to claim tax credit for the advance income tax paid at import stage against their corporate tax liability. আসলে বেসিক্যালি আমার ক্লায়েন্টের নাম ছিল পিকিউআর লিমিটেড, তো এখানে আসলে SCBPL এটা ভুল করে লেখা হয়েছে, এখানে পিকিউআর লিমিটেড হবে। যাই হোক, এটা ইম্পর্টেন্ট না। কথা হলো যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যেটা আমি পেমেন্ট করছি সেটা আমি আমার ইনকাম ট্যাক্স রিটার্নের মাধ্যমে অ্যাডজাস্ট করে নিব, কারণ অ্যাডভান্স ইনকাম ট্যাক্স একটা ট্যাক্সের বিষয়, এটা ভ্যাটের বিষয় না। তাহলে আমার ইনকাম ট্যাক্স রিটার্নে যখন আমার ট্যাক্স লাইবিলিটি আসবে সেখান থেকে আমি অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটা বাদ দিয়ে দিতে পারবো, এটা অ্যাডজাস্ট করে নিতে পারবো। এরপর client may also claim rebate on their input VAT with the submission of bill of entry along with conditions prescribed under Section 46 of VAT and SD Act 2012. However, this is to note that to avail the input VAT credit, they will need to sell their products at 15% VAT. This means that applying reduced VAT rate 5% will not allow the company to claim input VAT rebate. যেটা অলরেডি আমি বলছি যে ইনপুট ভ্যাট এর রিবেট ক্লেম করতে আমাকে ভ্যাট অ্যাক্টে সেকশন 46 এর যে কন্ডিশনগুলো দেওয়া আছে সেগুলো ফুলফিল করতে হবে। ওইটা নিয়ে অলরেডি লেকচার কিন্তু আমার চ্যানেলে আছে, যে কন্ডিশনগুলো কি কি সেকশন 46 এর, এবং সেই কন্ডিশনগুলো ফুলফিল করার সাথে সাথে আমাকে আমার আউটপুট ভ্যাট হতে হবে 15%, মানে স্ট্যান্ডার্ড রেট। আমি যদি রিডিউস রেট অ্যাপ্লাই করি, অর্থাৎ 5% যদি আমি সেল করি, তাহলে আমি ইনপুট ভ্যাট ক্রেডিটটা নিতে পারবো না। As per Section 46 of VAT and SDA 2012, rebate on input tax credit can be rebate on input tax can be claimed in the VAT return subject to meeting the major conditions stated as follows. Section 46 এ আমাদের কি মেজর কন্ডিশন কি কি ছিল ইনপুট ভ্যাট ক্লেম রিবেট ক্লেম করতে হলে? সেগুলো হচ্ছে obtaining tax invoice 6.3 from the supplier, আমার 6.3 এর মাধ্যমে সরবরাহটা নিতে হবে। আমার আউটপুট ভ্যাটটা 15% হতে হবে। নেক্সট পয়েন্ট, আমার ইনপুটটা যেটা আমার ইনপুট সেটা আমার ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট বা মূসক 4.3 তে উল্লেখ থাকতে হবে। আমার ইনপুটটা যেটা আমি কিনলাম সেটা আমার পারচেস রেজিস্টার বা 6.1 এ বুক থাকতে হবে, এবং আমি যদি 1 লাখ টাকার বেশি মূল্যের পণ্য কিনি তাহলে আমার পেমেন্টটা করতে হবে ব্যাংকিং চ্যানেলে। এখন আবার আমরা আরেকটা ক্যালকুলেশন করব যে আমরা কি 5% যাব না 15% যাব, কোনটা আমাদের জন্য বেনিফিশিয়াল হবে। তাহলে প্রথমে দুটো কলাম করলাম আমরা, একটা হচ্ছে 5%-এর জন্য, একটা হচ্ছে 15%-এর জন্য। দুটোটার ক্ষেত্রে আমার টিটিআই বা টোটাল ট্যাক্স ইনসিডেন্স বা কস্ট অফ সেল সেম, আমরা যেটা এখানে ক্যালকুলেট করে আসলাম পরে 250.76 টাকা, সেটা আমরা লিখলাম। লেস এটি অ্যাজ এ ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। এটি বা অ্যাডভান্স ট্যাক্স সেটা কিন্তু আমি 15% আউটপুট রেট হলেও ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করতে পারবো, 5% আউটপুট রেট হলেও আমি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। সো এটা দুই ক্ষেত্রেই লেস হবে বা বাদ যাবে আমার কস্ট থেকে, কারণ যেহেতু আমি এটা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করতে পারবো সো এটা আমার পণ্যের কস্টের মধ্যে আসবে না, গেল এটা। এরপর হচ্ছে লেস রিবেট অন ইনপুট ভ্যাট। এখন দেখেন ইনপুট ভ্যাটটা কিন্তু আমি 5% আউটপুট ভ্যাটের ক্ষেত্রে রিবেট নিতে পারবো না, সো এখানে আমি রিবেট পাচ্ছি না, এটা 0। আর 15% যদি আমি আউটপুট ভ্যাট পেমেন্ট করি তাহলে আমি
আমার যে ইনপুট ভ্যাট ছিল এটা হচ্ছে এটা, ইম্পোর্টের সময় আমি যে ভ্যাটটা দিয়ে এসেছি, যে কোনো ধরনের উপকরণের উপর যে করটা পরিশোধ করা হয় ভ্যাটটা, সেটা ইনপুট ভ্যাট। এখানে আমার উপকরণটা আমি ইম্পোর্ট করছি, সো ইম্পোর্টের সময় যে ভ্যাটটা সেটা আমার ইনপুট ভ্যাট, সেটা আমি 15% আউটপুট ভ্যাট যদি আমি করি তাহলে রিবেটটা পাবো, না হলে পাবো না। এরপর টোটাল ভ্যাট ক্লেমেবল ও রিবেটেবল, মানে এই দুটোর যোগফল 10.24 এবং এখানে 0, সো এটা টোটাল 10.24, এখানে 10.24 এবং 30.72, এটা টোটাল 40.96। এবং লেস এআইটি তো দুই ক্ষেত্রেই আমার অ্যাডজাস্ট করা যাবে, সেটা হচ্ছে 5 টাকা এবং 5 টাকা। সো 250 থেকে এই সবগুলোর যোগফল বাদ দিলে আমার অ্যাকচুয়াল নেট কস্ট আসে, যদি 5% হয় তাহলে 235.52 টাকা, এবং যদি 15% হয় আমার আউটপুট ভ্যাট, সেক্ষেত্রে আমার নেট কস্ট আসে কত টাকা? 204.8 টাকা। একটু পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার। নেক্সট আমরা গেলাম আউটপুট ভ্যাটটা কত হবে সেটার ক্ষেত্রে। আমরা আবার একটা প্রশ্নে যাই। প্রশ্নে প্রথমেই আমার সেল প্রাইস দেওয়া আছে 300 টাকা, এবং এটা কিন্তু বলছে ইনক্লুসিভ অফ ভ্যাট, অর্থাৎ আমার এই 300 টাকার মধ্যে ভ্যাটের যে 15 টাকা 100 টাকা মানে 15% যে ভ্যাট, সেটা কিন্তু ইনক্লুড করা আছে, সেটা আমাকে আলাদা করে নিতে হবে। তাহলে আমার সেলিং প্রাইস ভ্যাট ইনক্লুসিভ, অর্থাৎ ভ্যাট সহ আমার সেলিং প্রাইস 300 টাকা দুই ক্ষেত্রেই। তাহলে ভ্যাটটা আমরা বের করে নিব। তাহলে ভ্যাটটা কত? প্রথমে হচ্ছে আউটপুট ভ্যাট 5%-এর ক্ষেত্রে আমার ভ্যাটটা কত সেটা আমরা ক্যালকুলেট করে দেখি। এটা সিম্পল একটা ঐকিক অঙ্ক, যেহেতু বলছে ভ্যাটটা ইনক্লুড করা আছে, ঠিক আছে। অর্থাৎ আমার যদি সেলিং প্রাইস হয় 105 টাকা, এখানের মধ্যে অলরেডি 5 টাকা ভ্যাট ইনক্লুড, সো আমার নেট সেলিং প্রাইস হচ্ছে কত টাকা? 100 টাকা। তাহলে আমার কোশ্চেনে আমার সেলিং প্রাইস 300 টাকা, সো এখানে আমার ভ্যাটটা হচ্ছে 300 ইন্টু 5/105। তাহলে আমার নেট, আমার এই 300 টাকার মধ্যে 5% ভ্যাটটা আসছে 14.2851, অর্থাৎ আমার যে নেট সেলিং প্রাইস সেটা হবে ইকুয়াল টু 300 মাইনাস এই যে ভ্যাটটা, সেটা বাদ দিলে আমার চলে আসবে আমার নেট সেলিং প্রাইস 285.60 টাকা, যেটা আমার এখানে আমি রাউন্ড ফিগার করে নিলাম 286 টাকা। তাহলে আমার যেটা নেট কস্ট অফ প্রোডাক্ট সেটা আমি কিন্তু উপর অলরেডি বের করছি, ঠিক আছে। আমার নেট সেলিং প্রাইস ভ্যাট ছাড়া হচ্ছে 286 টাকা, আউটপুট ভ্যাট ছাড়া, এবং আমার নেট কস্ট অফ প্রোডাক্ট সকল ধরনের রিবেটেবল ভ্যাট এবং ট্যাক্স বাদ দিলে নেট কস্ট অফ প্রোডাক্ট 236 টাকা। তাহলে আমার এখান থেকে ইনকাম আসছে 50 টাকা, এবং সেটা থেকে আমার অপারেশনাল কস্ট যেটা আমার প্রশ্নে দেওয়া আছে সেই 20 টাকা বাদ দিলে আমার নেট প্রফিট আসতেছে 30 টাকা। আমার আউটপুট ভ্যাট পেয়েবল যেটা আমি এখানে বের করলাম, এটা 14.something, এটা হচ্ছে আমার আউটপুট ভ্যাট পেয়েবল, এবং আমার নেট ভ্যাট পেয়েবল 4 টাকা। এটা কিভাবে আসলো? এটা আসছে আমার আউটপুট ভ্যাট পেয়েবল যে 14.something, সেটা থেকে আমি এই যে ইনপুট ভ্যাট যেটা আমার টোটাল যে ভ্যাটটা রিবেটেবল 10.24, সেটা বাদ দিলে আমার নেট ভ্যাট পেয়েবলটা চলে আসবে, এবং সেটা হবে 4 টাকা। অর্থাৎ আমাকে ভ্যাটের কোষাগারে আরো 4 টাকা জমা দিতে হবে। তাহলে এটা আমরা কিসের জন্য ক্যালকুলেট করলাম? এটা আমরা ক্যালকুলেট করলাম 5% ভ্যাটের ক্ষেত্রে। এখন সিমিলারলি আমরা ক্যালকুলেট করব 15% ভ্যাটের ক্ষেত্রে। 15% ভ্যাটের ক্ষেত্রে আবার আমার সেলিং প্রাইস দেওয়া আছে 300 টাকা, সেখান থেকে আগের নিয়মেই জাস্ট সেটা ছিল 5/105, এবার এটা হবে 15/115। আগের নিয়মে আমার নেট সেলিং প্রাইস বের হচ্ছে 261 টাকা, সেখান থেকে আমি নেট কস্ট উপরে বের করছি 205 টাকা, বাদ দিলে আমার ইনকাম থাকতেছে 56 টাকা। এই 56 টাকা থেকে আমার অপারেশনাল কস্ট প্রশ্নে দেওয়া আছে 20 টাকা, সেটা বাদ দিলে আমার প্রফিট থাকছে 36 টাকা। আমার আউটপুট ভ্যাট পেয়েবল যেটা আমার ক্যালকুলেশনের মাধ্যমে বের হয়েছে, এই নিয়মে করা হবে, সেটা হচ্ছে 39.13 টাকা। কিন্তু আমার রিবেট কিন্তু অলরেডি 40.96 টাকা টোটাল রিবেট এবং এটি,
ডিক্রিজ ইনভেস্টমেন্ট মিলে। সো আমার এখানে কিন্তু তাহলে আলটিমেটলি আমার আউটপুট মানে নেট কোনো ভ্যাট পেবেল নাই, উল্টা আমার রিফান্ডের জন্য আমি এটা রিফান্ড অপশনে থাকবে, আমার রিটার্নের মধ্যে এটা রিফান্ড পোর্শনে চলে যাবে। তাহলে ক্লিয়ারলি আমার দেখা যাচ্ছে আমি যদি প্রফিট এবং আমার ভ্যাটের ইমপ্লিকেশন চিন্তা করি, আমার জন্য 15%টাই কিন্তু বেটার। সো আউটপুট ভ্যাট বেশি হলেই যে সবসময় খারাপ এরকম কিন্তু না, কারণ রিবেটের বিষয়টা কিন্তু অনেক ক্যালকুলেশন চেঞ্জ করে দেয়। সো বেসিক্যালি এখানে আমার ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে যে আমার জন্য কোন অপশনটা বেটার, 15%টা বেটার। সো আমি আমার ক্লায়েন্টকে সেটাই অ্যাডভাইস করব। তো এটা ছিল আজকের ম্যাথ। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন, এবং ডেসক্রিপশানে আমার ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলোতে অ্যাড হলে আপনারা ভিডিওগুলো অনেক আগে পাবেন। সো সেগুলোতে অ্যাড হওয়ার এবং ফেসবুক পেজটা ফলো দেওয়ার অনুরোধ থাকলো। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।